ভিন্টেজ স্টোরিজ অ্যান্ড ইন্টারপ্রিটেশনে আমি সহেলি আবারও চলে এলাম শিবরাম চক্রবর্তীর লেখা পেঁয়াজ থেকে পয়জার গল্পটি নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন। তো চলুন আবার পড়া যাক ও শোনা যাক শিবরাম চক্রবর্তীর লেখা পেঁয়াজ থেকে পয়জার। আমার নকুর মামা বলতেন, কখনো কারো বিষয় সম্বন্ধ করিবেন না। বিয়ে কখনো সুখের হয় না, বিবাহিত জীবন আনহ্যাপি হতে বাধ্য। বিয়ের কিছুদিন পরেই তা প্রেমে পড়েই বিয়ে হোক কি সম্বন্ধ করেই বিয়ে হোক, প্রেমে পড়ে হলে তারা পরস্পরকে দুষবে, আর ঘটকালির বিয়ে হলে তার সব কালিটা পড়বে গিয়ে ঘটকের গালে। মেয়েটা বলবে তোর জন্যেই তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তুই কি একটা মেয়ের জীবন ব্যর্থ করতে চাস? না না, আমি বাধা দিয়ে বলেছি। তাহলে তো নিজেই বিয়ে করতাম। তাহলে কখনো কোনো ঘটকালি করতে যাবি না। নকুর মামার সেই উপদেশ কুড়োবার পর থেকে ঘটক ব্যাপারে আমি 1 নম্বরের কুঁড়ে। কেউ পাত্র পাত্রীর সন্ধানের কথা তুললে আমি একেবারে গা লাগাই না। কিন্তু আমাদের ঠাকুরমশাই যখন তার বয়স্ক মেয়ের জন্য একটি ভালো ছেলে খুঁজে দিতে বললেন, তখন তার মুখের দিকে চেয়ে সোজাসুজি না বলতে আমার আটকালো। দেখলামও একটি পাত্র, তবে বলতে কি পাত্রটির একটু খুঁত ছিল। কিন্তু কথাও বলতে হয় যে তেমন খুঁতখুঁতে হলে এ বাজারে পাত্রই মেলে না। নিখুঁত পাত্র কোথায় বলুন তো? দেখেছি তো পাত্র, বললাম গিয়ে ঠাকুরমশাইকে। কিন্তু পাত্রটির একটু দোষ আছে, খুব সামান্যই দোষ। সামান্য দোষ? কি দোষ শুনি? শুধলেন তিনি। পেঁয়াজ খায়, আমি জানালাম। পেঁয়াজ খায় শুনে তিনি চমকে উঠলেন। ভট্টপল্লীর পরম বৈষ্ণব ঠাকুরমশাই আমার কথায় যেন একটা চড় খেলেন। তাদের ঘরে পেঁয়াজখোর জামাইয়ের কথা তিনি ভাবতেই পারেন না। পেঁয়াজ খাওয়া কি সামান্য হলো? তুমি বলো কি, পেঁয়াজ কি সামান্য জিনিস? না, সামান্য নয় তা জানি। পরমহংসদেব বলেছেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে অবশেষে যেমন কিছুই থাকে না, তেমনি ব্রহ্মের খোসা ছাড়াতে ছাড়াতে মানে কি না এই ব্রহ্মাণ্ডকে ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত ব্রহ্মও লোপাট। এই রকম কি একটা কথা বলতেন। তার মানে ঠিক আমি বুঝতে পারিনি। আসলে পেঁয়াজ হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড একটা পেঁয়াজি, অর্থাৎ পেঁয়াজ আসলে মায়া। মায়াই হোক আর যাই হোক, মায়া বলে পেঁয়াজকে উড়িয়ে দিয়ে চলবে না। আমাদের ঠাকুর বংশে তো পেঁয়াজের আমদানি হতে পারে না বাপু, সে কথা আপনি বুঝুন। তবে আমি বলছিলাম কি পাত্রটি ভালোই, একটু ওই যা পেঁয়াজ খায়। তাই কি রোজই খায় তা নয়, মাঝে সাঝেই খেয়ে থাকে, এই মাংস টাংস হলে। হ্যাঁ, মাংস খায় না কি আবার? রোজ কি পাচ্ছে কোথায় রোজ রোজ? এই মাঝে সাঝে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে সাফাই গাইবার চেষ্টা করলাম আমি। বন্ধু বান্ধবরা ধরলেই খায়, মাংস খায়। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন গোসাই ঠাকুর। আমাদের নিরামিষ গোস্বামী বংশ, আমাদের বংশে এসে মাংস খাবে? খায় বলে কি আর এত এত পেট ঠেসে খায় নাকি? একটু আধটু খেয়ে থাকে চাটের মুখে। চাটের কথা কি বলছো? ঠাকুরমশাই আবার যেন এক চোট খান। চাট তো লোকে কথাটা ভাষায় ব্যক্ত করতে তার আটকায়। নেশা ভাঙ করে নাকি আবার?
নেশা ভাঙ করে বলে কি গাঁজা আফিং খায় নাকি? তা নয়, আমি আপত্তি করি। এমন ভালো সম্বন্ধটার ভাঙচুর হয় আমি চাই না। এমনকি ভাঙও খায় না পাত্র। তবে ওই যে বলেছি, মাঝে মাঝে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে সঙ্গদোষে কি না হয় বলুন? গাঁজা আফিং খায় না, তবে কি মদ টানে বলছো তুমি? এই মাঝের সাজে চাট তো মদের মুখেই খায় মানুষ, আর ওই চাট হিসেবে একটু আধটু মাংস টাংস মুখে তোলে আর কি। মদ খায়, মাংস খায়, চাট খায়, ঠাকুর মশাইয়ের গলায় যেন হায় হায় বাজতে থাকে। মাংস আর চাট এক জিনিস? আমি প্রতিবাদ করি, আলাদা আলাদা খায় না। একই কথা হলো। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এদিকে মেয়েটিরও বয়স হয়ে যাচ্ছে, কি করি? ভালো পাত্র এনেছি তো, আর কোনো নেশা নেই। বিড়ি টিড়ি খায় না। বিড়ি খায় না? না। সিগারেট টানে, পরের পয়সায় পেলে তবেই। শাক্ত নাকি পাত্র? কারণ পান করে না তো। তিনি সন্দিগ্ধ সুরে শুধান। না না, শাক্ত ফাক্ত নয়। আপনি ভীত হবেন না। গোসাই পরিবারে আমি কি শাক্ত আমদানি করব? আপনি বলেন কি? কারণ ফারণ নয়, আমি জানাই। তবে হ্যাঁ, এ কথাও বলতে হয়, অকারণে খায় না। বন্ধু বান্ধবের সঙ্গে বাগানে টাগানে গেলে। বাগানেও যায় নাকি আবার? বাগান বাড়িতেও গতিবিধি আছে? আবার তিনি চমকান। পিকনিক করতে হলে কোথায় যায় মানুষ? বাড়িতে কি পিকনিক হয়? বাগানে টাগানেই তো যাবে। কিন্তু বাগানে গিয়ে চড়ুই ভাতি করা আর বাগান বাড়িতে যাওয়া এক নয়। বাগানে যাওয়া এক কথা, আর বাগান বাড়িতে। তা তো বটে, তবে কি না বাগান থাকলে তার সঙ্গে ছোটোখাটো একখানা বাড়ি থাকেই। তাকেই যদি আপনি বাগান বাড়ি বলেন। আমি কি বলছি? লোকে বলে বাগান বাড়িতে বাইজি টাইজি যায় বলে শুনেছি। তা তো যাই, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতেই বাগান বাড়িতে যায় লোকে। একটু নাচ গান আমোদ আহ্লাদ হয়েই থাকে। আমি সাফাই গাই। তবে আমি যদ্দূর জানি তাতে কথা বলতে পারি যে আপনার পাত্রের কোনো চরিত্রের দোষ নেই। দুশ্চরিত্র নয় বলছো? নিশ্চয়ই। তবে সাধারণ মানুষ সাধারণত যা হয়ে থাকে নিশ্চরিত্র বলা যায়। দুশ্চরিত্র আর নিশ্চরিত্র ও তো কেবল উপসর্গের তফাৎ। তিনি গম্ভীর মুখে ঘাড় নাড়েন। বিশ্বকর্মের উপসর্গ আছে আমি জানি, কিন্তু আমার হবু জামাইয়ের যে কতগুলো উপসর্গ তা এখনো আমি ঠিক ঠাউর করতে পারছি না। ওর বন্ধুরাই হচ্ছে ওর উপসর্গ, তাদের সঙ্গে মিশেই ওর যা কিছু। তাছাড়া আর কোনো দোষ নেই ওর। কেবল ওই সঙ্গদোষই ওকে মেরেছে। আমার ক্ষুব্ধ কণ্ঠ থেকে বেরোয়। কিন্তু তাও বলি, বিয়ের পর এটা কেটে যাবে মনে হয়। তখন তো নতুন সঙ্গী পাবে, মনের মতো সঙ্গী পাবে একজন। পুরনো সঙ্গীদের তখন হয়তো ভুলে যেতে পারে। আর পেরেছে, তার সঙ্গীরা তাকে ভুললে তো তিনি যেন তেমন ভরসা পান না। তার সঙ্গীরা কি তাকে ছাড়বে ভেবেছ? কতক্ষণ ধরে থাকবে? তাদের নিজেদের কাজকর্ম নেই? নিজেদের বিষয়কর্মে তো ব্যস্ত থাকতে হয় তাদেরই। নিজের তালে কে যে কোথায় চলে যায় পাত্তাই পাওয়া যায় না কারো। আর পেরেছে, তার সঙ্গীরা তাকে ভুললে তো তিনি যেন তেমন ভরসা পান না। তার সঙ্গীরা কি তাকে ছাড়বে ভেবেছ? কতক্ষণ ধরে থাকবে? তাদের নিজেদের কাজকর্ম নেই? নিজেদের বিষয়কর্মে তো ব্যস্ত থাকতে হয় তাদেরই। নিজের তালে কে যে কোথায় চলে যায় পাত্তাই পাওয়া যায় না কারো। অনেক দিন একদম টিকে দেখা যায় না। ফেরার হয়ে যায় নাকি?
ফেরার হয় কিনা জানি নে, তবে তারা ফেরার পরেই তাদের মজলিস জমে ওঠে। তখনই এইসব চাট ফাট বাগান ফাগানের ঝামেলা এসে জোটে। জুটুক গে, চুলোয় যাক, আমি আর ভাবতে পারি না। মদ টানে, অসৎ সঙ্গে মেশে, বাগানে গিয়ে বাইজিদের নিয়ে ফুর্তি করে। আমি ভাবছি এমন ছেলের হাতে মেয়েকে দিলে কি সে সুখে থাকবে। মদ খেয়ে অনেক রাত্রিরে বাড়ি ফিরে আমার মেয়েকে ধরে ঠ্যাঙাবে। ওর অত্যাচারে আমার মেয়ে হয়তো কদিন আর করবে অত্যাচার, কদিন সে সুযোগ পাবে বলুন তো? বছরের মধ্যে 11 মাস তো তার জেলখানাতেই কাটে। বইয়ের গায়ে হাত তোলা জো পেলে তো আমি ভরসা দিই। আপনি কিছু ভাববেন না। জেল থেকে বেরিয়ে 3-4 দিন বাইরে থাকতে না থাকতেই আবার তাকে ধরে নিয়ে যায় পুলিশ।